আগামী শুনানিতে তারা আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে হরিশ সালভেকে আমরা সেই মামলায় যুক্ত করতে চলেছি। ভারতের বিখ্যাততম আইনজীবী। সরকার এতদিন কপিল সিবাল ও অভিষেক মনু সিংভিদেরকে দিয়ে ধমকে চামকে এই মামলাকে শীত ঘুমে রেখে দিয়েছিলেন। আমরা তাদের উপরের আইনজীবীদেরকে দিচ্ছি এবং সরকারকে একটা পরিষ্কার বার্তা দেওয়া যে তোমার যা হাত তার থেকে কর্মচারীদের হাতটা আরো অনেক বেশি শক্তিশালী। তুমি চেষ্টা করলেও হরিশ সালভেকে নিতে পারবে না, কারণ তোমাদের চোরদের সাথে সে থাকে না। পয়সার জন্য তো সবাই নিজের সততা বিক্রি করে দেয় না। পরের দিন শুনানিতে উনি থাকবেন, কিন্তু সেই থাকার একটা শর্ত আছে, তার হিউজ পরিমাণ বাজেট। আপনাদের সহযোগিতা ছাড়া সেটা হবে না। এবং এখানে আরেকটা শর্ত আছে, আপনি নিজে কন্ট্রিবিউট করলেও হবে না, আপনাকে উদ্যোগ নিতে হবে বাকি জায়গাতে পৌঁছে কন্ট্রিবিউশন আদায় করার। তাছাড়া এই মামলা লড়া সম্ভব নয় আমাদের পক্ষে। সরকার তো দিচ্ছে ট্যাক্সের টাকা থেকে, আপনার আমার টাকা থেকে, সে চেক লিখে দেবে চলে যাবে, আর আমাদেরকে ভিক্ষাবৃত্তি করে সেই টাকাটাকে তুলতে হবে। আপনাদের কাছে সেই ভিক্ষার ঝুলিটা আমরা পেতে দিয়েছি। অনেকটা সময় চলে গেছে, ধূপগুড়িতে আগেও এসেছি, আপনারা কথা দিয়েছেন কিন্তু কথা রাখেননি। আপনারা বলেছিলেন যে সংগঠনের জন্য আপনারা কাজ করবেন, কিন্তু সেই কথা আপনারা রাখেননি। আমরা কিন্তু কথা রেখে গেছি। যে কথাগুলো এখানে বলে গেছি সেই কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আশা করি এবার অন্তত আর আশাভঙ্গ হতে হবে না। আমরা যে আশা আপনারা দিচ্ছেন সংগঠনের জন্য কাজ করবেন, সেই আশাটাকে নিয়েই আমরা ভবিষ্যতে এখানে আসতে পারবো, যেখানে আরো বৃহত্তর পরিসরে আপনাদের সাথে মিলিত হতে পারবো। এখানে অনেকগুলো জিজ্ঞাসা এসেছে 2017 সালের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কি ভাবছি 32,000 নিয়ে। একটা কথা পরিষ্কার বলি যে এই 32,000-এর মধ্যে সবাই যেমন যোগ্য নেই, কিন্তু অধিকাংশটাই যোগ্য। এই যোগ্যদের পক্ষেই সংগঠন আছে। এর জন্য যা কিছু করার এই সংগঠন করবে, কিন্তু তার একটা পূর্ব শর্তও আছে। আপনাদেরকে চোখ কান খোলা রেখে এই সংগঠনটাকে বুঝতে চেষ্টা করতে হবে। আপনি দিনে রাতে এই সংগঠনকে মা বাপ তুলিয়ে গাল দেবেন আর এই সংগঠনটার তবুও আপনার ভালোই করবে, চিন্তা নেই সেটা নিয়ে, কিন্তু আপনি সত্যটা বুঝুন যে এই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে পরে এই 26,000 প্যানেলের মতোই আপনাদের দশাটা হবে। আপনারা মানসিক প্রস্তুতি নিন। আপনাদের প্যানেলকে যদি বাঁচাতে হয় তাহলে সরকারের প্রতিপক্ষ হয়ে লড়ার মতো প্রস্তুতি নিতে হবে। তার জন্য কোনো বিরোধী শক্তি হয়ে ওঠার প্রয়োজন নেই। গণতন্ত্রে তো একটা শর্তই আছে, দুটো পক্ষ তো হয়, দুদল ভোটে লড়ে, একদল জেতে একদল জেতে না। যারা জেতেন না তারা বিরোধী আসনে বসেন, আর যারা জেতেন তারা শাসকের জায়গাতে বসে। শাসক ভুল করলে পরে মানুষের কণ্ঠস্বরকে শাসনের ক্ষেত্রে তুলে দেওয়ার দায়িত্বটা বিরোধী পক্ষকে নিতে হয়। তাহলে গণতন্ত্রে আপনি সরকারের বিরুদ্ধে, সরকারের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করবেন, আর বিরোধী পক্ষ সেখানে এলে পরে বলবেন যে রাজনীতি হলো, এটা তো কোনো কথার কথা হলো না। আপনি যে রাজনৈতিক সিস্টেম আছেন সেই সিস্টেমের থেকেই গণতন্ত্র আপনাকে যে সুবিধা দিয়েছে সেই কাজটা করছেন। আপনাকে দেখতে হবে যে কোনো নির্দিষ্ট দল কি সেখানে আসছে নাকি সবাই আসছে। যদি দেখেন যে সবাই আসছে তাহলে তো রাজনৈতিক দোষ কিছু নেই। আর পিঠ বাঁচিয়ে আপনি নদী পার হতে নেমেছেন, আপনি যদি বলেন যে আমার পা ভিজবে না, তাহলে নদী পার হওয়ার বাসনা ছাড়তে হবে, একটা কুলেই থাকতে হবে, সেটা হয় ওই কুল কিংবা এই কুল। আর যদি ভাবেন যে নদী পারাপার করাটা আমার অধিকারের মধ্যে পড়ে, গণতন্ত্র আমাকে সে অধিকার দিয়েছে, তাহলে যখন যাকে দরকার হবে তাকে আমি ব্যবহার করবো আমার স্বার্থে। আমি ব্যবহৃত না হলেই হলো। আমরা এখনো পর্যন্ত ব্যবহৃত হইনি। এই বিগত 7 বছর ধরে আপনারা আমাদের বিভিন্ন গ্রুপে আছেন, কোনোদিন বলতে দেখেছেন যে অমুক ভোট আসছে অমুককে ভোট দেবেন? আপনারা যারা পুরাতন শিক্ষক শিক্ষিকা আছেন বা এখনো যারা আছেন, রাজনৈতিক শিক্ষক সংগঠনগুলো আপনাদেরকে ভোটের আগে ডেকে বলে না অমুককে ভোট দিতে হবে, জেতাতে হবে? এই লোকগুলোই আবার উস্তিকে বলে যে এরা রাজনীতি করে, এরা রাজনীতির দালাল। এখন অবশ্যই সেটা হচ্ছে। একটা কার্টুন বেরিয়েছে, দেখবেন যে রাবণ রাজা বিচার চাইতে গেছে, সীতা মাকে হরণ করলো, কে জবাব দাও।
যারা চুরি করছে তারা বলছে যে 26,000-এর চাকরি খেলে কেন জবাব চাই, জবাব দাও। তোরা দুর্নীতি করলি, তোরাই তথ্য চেপে পড়ে সরকারকে রায় দিতে বাধ্য করলি, আবার তোরাই আন্দোলন করে নেমে মানুষকে বিভ্রান্ত করছে যে চাকরি কেন খাওয়া হলো। এই জায়গা থেকে এই পরিণতি যদি তোমাদের বাঁচতে হয়, তাহলে সরকারের অনুগামী হওয়া থেকে বেরিয়ে আসতে হবে। এই সংগঠনের পাশে আসুন। এই সংগঠন আপনাদেরকে বাঁচিয়ে তুলবে, আপনাদের প্যানেলের গায়ে আঁচ আসতে দেবে না, সেটা কথা দিচ্ছে ওপেন ডোমেইন। কিন্তু তার জন্য আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে। কোন গ্রুপের কোন অ্যাডমিন কি বলবে তার অনুগামী হয়ে আপনি থাকবেন, এটা চলতে পারে না। আপনি একজন শিক্ষক, আপনাকে স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে 2021 সালের দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা উত্তরবঙ্গে পোস্টিং আছেন, একটা বড় সমস্যা। আমরা চেষ্টা করেও জট খুলতে পারছি না। আমাদের যেটা দাবি সেটা এখন বলে গেছে আমাদের, প্রত্যেকটা নিয়োগের আগে প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকাকে, তিনি দক্ষিণবঙ্গে থাকতে পারেন, উত্তরবঙ্গে থাকতে পারেন, দক্ষিণ থেকে উত্তরে থাকতে পারেন, যেখানে ইচ্ছা থাকতে পারেন, ওপেন তুমি তার বাড়ির কাছে তাকে নিয়ে যাও। নতুন যে ভ্যাকেন্সি তৈরি হবে সেই ভ্যাকেন্সি অনুযায়ী সেখানে নিয়োগ হোক। এটা যদি হয় তাহলে এইভাবে বৈষম্যটা তৈরি হবে না। কারণ রিটায়ারমেন্টটাও যেমন একটা ধারাবাহিক প্রক্রিয়া, নিয়োগটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাতে দেখা যাবে যে প্রত্যেককেই হয়তো বাড়ি থেকে 5-6 বছর করে দূরে দূরে চাকরি করতে হচ্ছে, সেটা মেনে নিতে আমার মনে হয় কারোর কষ্ট হবে না। কিন্তু এমনটা যদি হয় যে একটা ব্যাচই 10 বছর ধরে সাফার করলো আর বাকিরা বাড়ির কাছে চাকরি পেয়ে গেল, এটা কিন্তু অন্যায়। এই ব্যবস্থার বদল দরকার, এবং এই সমস্যার সমাধান একমাত্র তখন হতে পারে যদি নিয়োগের পূর্বে যাদের বদলি প্রয়োজন তাদেরকে বদলি দেওয়া যায়, তাহলে এই সমস্যার সমাধান হবে। সেটা হেড টিচারের ক্ষেত্রেও, নতুন হেড টিচার যখন নিয়োগ হচ্ছে, পুরনো হেড টিচার দেখে তার বাড়ির কাছে আসার সুযোগ করে দাও, সেই ভ্যাকেন্সি অনুযায়ী নতুন হেড টিচার নিয়োগ হোক। এই দাবিটা আমরা রাখছি এবং এটা বলেওছি। আমরা যেটা বলি সেটা কিন্তু করিয়েই ছাড়াই। এই যে কম্পোজিট গ্রান্টের পয়সা পেলেন আপনারা, এই টাকাটা কিন্তু এমনি এমনি সরকার দেয়নি। তার আগে দেখেছেন যে উচ্চ বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সরকার বরাদ্দ করেছিল কম্পোজিট গ্রান্টের পয়সা, কিন্তু আমাদের জন্য করেনি। আমরা গিয়ে জমায়েত করে ডেপুটেশন দিয়ে বলেছিলাম, তারা মেনে নিয়েছিলেন যে তাদের ভুল হয়েছে। তারা বলেছিলেন যে ওখানে যা বরাদ্দ হয়েছে তার থেকে বেশি বরাদ্দ আপনাদের জন্য করা হবে। আমাদেরকে অজুহাত দিয়েছিলেন যে কেন্দ্র পয়সা আটকে দিয়েছে। আমরা বলেছিলাম রাজ্য তো পয়সা আটকায়নি, তাহলে রাজ্যের যে 40 ভাগের পয়সা সেটা কোথায় গেল? তখন তারা আশ্বস্ত করে বলেছিলেন যে আমরা কথা দিচ্ছি যে 40-এর থেকে বেশি ভাগের পয়সাই আমরা দেব, 50% দিয়েছি, অত সহজ আমরা ছেড়ে দিচ্ছি না। আরো একটা কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছে যে এই বছরের অক্টোবর মাসের মধ্যে আমরা চেষ্টা করছি এই রাজ্যের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার এবং ডেটা প্যাক ঢোকানোর কাজ এই সংগঠন করবে, সরকারকে বাধ্য করবে। মেম্বারশিপের কাজ চলছে। জলপাইগুড়ি জেলাতে আপনারা চেষ্টা করুন, ধূপগুড়িতেই 4টে সার্কেল আছে, এখানে এই 4টে চক্র থেকেই আপনারা চেষ্টা করলে অন্তত 500 মেম্বার হতে পারে, সম্ভব। আপনারা দয়া করে এগিয়ে আসুন। আপনারা ডাকলে পরই আসবো, ভালো লাগে। এখানকার মানুষের সরলতা ভালো লাগে, ভালো লাগে আপনাদের আতিথেয়তা। ভালো থাকুন আপনারা সকলে। আর যদি কারো কোনো জিজ্ঞাসা আছে তাহলে বলুন। অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের আসতে দেরি হলো, কারণ অনেকটা দূর থেকে আসছি। আর একটা কাজ শিলিগুড়িতে ছিল, সেটা সেরে পরে আসছি। শিলিগুড়িতে একটা কাজ আমরা করে এসেছি, সেটা বলে দিই যে দিশান হসপিটালের সাথে আমরা একটা চুক্তি আজকে প্রায় করেই এসেছি যে সেখানে যদি কেউ ভর্তি হয় তাদের আমাদের অভয়ের মধ্যে থাকতে হবে না, আমাদের মেম্বারশিপ থাকলেই হবে। সেই সুবিধাটা শুধু সেই প্রাথমিক শিক্ষক পাবেন না, তার পরিবার পরিজনেরাও পাবেন। ওখানে ভর্তি হলে আউটডোরের যদি আপনি চিকিৎসা করান, ডাক্তারের ফিস থেকে শুরু করে সমস্ত কিছুতে অনেকটা করে ডিসকাউন্ট পাবেন, প্যাথোলজিক্যাল টেস্ট থেকে শুরু করে সমস্ত। এই সুবিধাটা আমরা এই রাজ্যের মানে এই কয়েকটা জেলার কুস্তিয়ানদের জন্য আমরা ব্যবস্থা করতে পেরেছি। আবার পরিশেষে বলি যে সংগঠনটা আপনাদের সকলের, এই সংগঠনে আপনি আলাদা কিছু নই, আপনারা এগিয়ে আসুন। ভালো থাকবেন সকলে। ইউপিডব্লিউ জিন্দাবাদ, ইউপিডব্লিউ জিন্দাবাদ।
দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে চলবে। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে চলবে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ রাজ্য সম্পাদক ভাস্কর মহাশয়কে। না না কথা বলছি তো স্যার, আলাদা করে বলতে হবে। অনেকটা পেরিয়ে গেছি।